নমস্কার। প্রেতনীর প্রতিশোধের পরবর্তী পর্ব আজকে শোনাব। তনয়া নিজের দিকে তাকালো। সে সুড়ঙ্গে ঢোকার আগে যে চেহারায় ছিল, তার পরনে যে পোশাক ছিল, সুড়ঙ্গের বাইরে এসে তার সেই চেহারাই হয়েছে। তার পরনে সেই পোশাকই আছে। কালী জঙ্গলের কোনো ভূতপেতনি বা অন্য কোনো শক্তি তার উপস্থিতি টের পাচ্ছে না, কারণ সে চাইছে না তার উপস্থিতি কেউ টের পাক। সে এখন বুঝতে পারছে কালুতান্ত্রিক তাকে মুখার্জি বাড়িতে দেখেও রতিকান্তদের সে কথা বলেনি কেন, তিনি তাকে আশীর্বাদ করেছেন কেন, তিনি তাকে রাজমহল বা পাতকুয়ার আর্তনাদের আওয়াজ শোনার ক্ষমতা কেন দিয়েছিলেন। তনয়া এবার কালী জঙ্গল থেকে বেরিয়ে মুখার্জি বাড়ির কাছের জঙ্গলের সেই তেঁতুল গাছটার নিচে বসে তার গুরুদেবকে স্মরণ করল। গুরুদেব আজ তার সামনে সশরীরে উপস্থিত হলেন। তনয়া গুরুদেবকে প্রণাম করল। গুরুদেব হেসে বললেন, আমাকে প্রণাম করতে হবে না, তুই যে এখন আমার থেকে অনেক শক্তিশালী হয়ে গেছিস, তোকে পরাস্ত করার সাধ্য আর কারোর নেই। তনয়া কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার গুরুদেব ছিলেন, আছেন, থাকবেন। গুরুদেব বললেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি মজা করে বলছি। তুই সুড়ঙ্গে ঢোকার আগের মুহূর্তে আমার দেওয়া ছোট ছুরিটা তোর কাছ থেকে আমার কাছে ফিরে এসেছে। আমার তোর ওপর পূর্ণ বিশ্বাস ছিল তুই এই কঠিন সাধনায় সিদ্ধিলাভ করবি। তাই তো তোকে ওই সুড়ঙ্গের কথাই বলেছিলাম। আমাকে আর তোর দরকার নেই। তনয়া কেঁদে ফেলে বলল, এ কি বলছেন গুরুদেব? দূর পাগলি, আমি বলতে চাইছি এখন থেকে তুই নিজেই সব কিছু বুঝতে পারবি, দেখতে পারবি, সমাধান করতে পারবি, অপরাধীদের শাস্তি দিতে পারবি। আমার প্রয়োজন পড়বে না। এখন সব কিছু বুঝতে পারছিস, আর এটুকু বুঝলি না? গুরুদেব, আপনি সাথে না থাকলে আমি কিছুই পারবো না। আমি তোর সাথে সব সময় আছি। এবার থেকে তুই যে কোনো সময় আমার সাথে দেখা করতে আর কথা বলতে পারবি। তার জন্য তোকে এই জঙ্গলে আসতে হবে না। আমায় স্মরণ করলেই আমি তোর কাছে পৌঁছে যাব। এবার মুখার্জি বাড়িতে যা, দেখ কি কি আছে ওখানে। আমিও দেখতে চাই ওদের পাপ কত দূর অবধি বিস্তৃত। আশীর্বাদ করবেন গুরুদেব। কথাটা বলে তনয়া গুরুদেবকে আবার প্রণাম করল। গুরুদেব তার মাথায় হাত দিয়ে বলল, সফল হোস। গুরুদেব অদৃশ্য হলেন। তনয়া এবার মুখার্জি বাড়ির বড় গেটের সামনে এসে দাঁড়ালো। ভালো করে বাড়িটির দিকে তাকালো। বাড়িটির ভেতর থেকে হাহাকার, আর্তনাদ, কান্নার শব্দ সে শুনতে পারছে। তনয়া ঠিক করল সে তাড়াহুড়ো করে কিচ্ছু করবে না। ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে তার যেটা করণীয় সেটা সে করবে। তনয়ার সামনের বড় গেট খুলে প্রথমে কালী মন্দিরে ঢুকল। সে বসে উপুর হয়ে মা কালীকে ভক্তি ভরে প্রণাম করল। তারপর সোজা হয়ে দেখল মায়ের পায়ে সেই ফুলটি রয়েছে, যে ফুলটি সে কালী জঙ্গলে যাওয়ার আগে এই মন্দিরে মাকে প্রণাম করার পর তার সামনে পড়েছিল। ফুলটি তাকে কালী জঙ্গলে বিপদ থেকে রক্ষা করেছিল। তনয়া এবার বাইরে এসে কুয়োর দিকে তাকালো। তার মুখটা অন্ধকার হয়ে গেল। ভীষণ কষ্ট হচ্ছে তার, কিন্তু নিজেকে সংবরণ করল। কুয়ো থেকে আর্তনাদের আওয়াজ শোনার ব্যাপারটা তার কাছে পরিষ্কার হলো। তনয়া পরমাদেবী, নকুল আর তৃষ্ণার অবস্থা বুঝতে পেরে কেঁদে ফেলল। তৃষ্ণা বারান্দার গেটের দরজা খুলে সিঁড়িতে দাঁড়ালো। এখনও বাইরেটা পরিষ্কার হয়নি। তৃষ্ণা কুয়োর পাশে আবছা কাউকে দেখল। সে বারান্দার সিঁড়ি থেকে নামল।
সে তনয়াকে দেখতে পেয়ে আনন্দে দৌড়ে তার কাছে গেল। তারপর তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তনয়া চুপ করে রয়েছে। তৃষ্ণার জন্য তার কষ্ট হচ্ছে, তার চোখ দিয়েও জল পড়ছে। তৃষ্ণা এবার তার দিকে তাকিয়ে বলল, আমাদের কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি? কত কেঁদেছি তোমার জন্য। তোমাকে মনে মনে একটু হিংসা করতাম, কিন্তু তা বলে আমি চাইনি তুমি চলে যাও। আর কখনো তোমাকে হিংসে করব না। জানো, আমার নকুলদা তোমার জন্য খুব কষ্ট পায়। ও তোমাকে খুব ভালোবাসে। কেন তাকে না বলে চলে গিয়েছিলে? তনয়া তৃষ্ণার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, এত প্রশ্ন করলে উত্তর দিই বা কী করে বলো তো? ঠাকুমা কেমন আছে? তোমার চিন্তায় ঠাকুমা প্রায় বিছানা নিয়েছে, চলো ভেতরে। তৃষ্ণা তনয়াকে বলল, তুমি ঠাকুমার ঘরে যাও, আমি নকুলদাকে ডেকে আনছি। নকুলদা তোমাকে দেখে ভীষণ খুশি হবে। তনয়া পরমা দেবীর ঘরে গেল। পরমা দেবী দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে আছেন। তনয়া তার গায়ের ওপর হাত রাখল। পরমা দেবী ভাবলেন তৃষ্ণা হাত দিয়েছে। তিনি দুঃখভরা কণ্ঠে বললেন, একটু ঠিক মতো ঘুমোতেও পারিস না, যা ভোর থেকেই গাধার খাটুনি খাট, যার যেমন কপাল। তনয়া বলল, ঠাকুমা। তনয়ার গলা শুনে পরমা দেবী বললেন, কে? তিনি পাশ ফিরে তনয়াকে দেখে হতভম্ব হয়ে গেলেন। কিছু বলছেন না, তনয়ার দিকে চেয়ে আছেন। ঠাকুমা, আমি তনয়া। পরমা দেবী এবার সম্বিত ফিরে পেয়ে বললেন, তুই? তিনি কাঁদতে কাঁদতে ব্যস্ত হয়ে বললেন। তারপর তনয়াকে বুকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পরে পরমা দেবী বললেন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠাকুমা। না বলে কেন চলে গিয়েছিলি? কত আজে বাজে চিন্তা হচ্ছিল। এমনিতেই আমরা কষ্টে জেরবার, তার উপর তুই আমাদের কেন এত কষ্ট দিলি? নকুল আর তৃষ্ণা এসে দাঁড়ালো। তৃষ্ণা বলল, বলেছিলাম না ঠাকুমা, ও ফিরে আসবে। দেখো, ঠিক ফিরে এসেছে। নকুলের চোখ ছলছল করছে। পরমা দেবী বললেন, ওরে নকুল রে, তোর বউ এসেছে। দুজনে পাশে বস, তোদের একসাথে দেখে চোখ সার্থক করি। তনয়া আর নকুল দুজনে দুজনের দিকে তাকালো। দুজনেরই চোখ ছলছল করছে। নকুল অভিমানের সুরে বলল, বলে যেতে পারতে, আমি তোমায় বাধা দিতাম না। খাওয়ার ঘরে কেউ ঢুকেছে। ঠুং ঠাং শব্দ হচ্ছে। তনয়া বলল, আমি এসেছি সে কথা তোমরা কেউ এদেরকে বলো না। পরমা দেবী বললেন, তোকে কোথায় লুকাবো? তনয়া হেসে বলল, আমায় লোকাতে হবে না। আমি নতুন জাদু শিখে এসেছি। আমি নিজে না চাইলে কেউ আমাকে দেখতে পাবে না। তৃষ্ণা উৎফুল্ল হয়ে বলল, তাই? অদৃশ্য হয়ে দেখাও তো। তনয়া অদৃশ্য হলো। তৃষ্ণা তাকে দেখতে পাচ্ছে না। সে বলল, কোথায় গেলে? তনয়া আবার দৃশ্য হলো। তৃষ্ণা ভীষণ খুশি হয়ে বলল, এই জাদুটা আমাকে শেখাবে? রতিকান্ত পরমা দেবীর ঘরের আওয়াজ পেয়ে উঁকি দিল। সে বলল, তিনজনে সাত সকালে কাজ কামাই করে গল্প করছো, সব কয়টার চামড়া ছাড়াবো আজ। নকুল আর তৃষ্ণা ঘর থেকে বেরিয়ে নিজেদের কাজে গেল। পরমা দেবী তনয়ার হাত ধরে ক্ষীণ কণ্ঠে বললেন, তোর জাদুর জন্য তোকে ওই জানোয়ারটা বোধহয় দেখতে পাচ্ছে না। শুয়ে থাকা আর চোখ দিয়ে জল ফেলা ছাড়া আর তো তোমার কোনো কাজ নেই। এখন আবার একা একা বকর বকর করছো। মাথাটা এবার গেছে, শীঘ্রই পাগলা গারদে পাঠাতে হবে। এই বলে রতিকান্ত ঘর থেকে বেরিয়ে উঠোনে নামল। উঠোনটা ঢালাই করা। সে সামনের ঢালাইয়ের ওপর পা স্লিপ করে পড়ে গেল। মা গো, গেলাম রে। এই বলে রতিকান্ত চিৎকার করে উঠল। তার পিঠের হাতের খানিকটা চামড়া উঠে গেছে, জ্বালা করছে। নকুল দৌড়ে তার কাছে গেল। তৃষ্ণাও চিৎকার শুনে বারান্দায় এসে দাঁড়িয়েছে।
নকুল রতিকান্তের হাত ধরে টেনে ওঠালো। রতিকান্ত রেগে গিয়ে বলল, এই হারামজাদা, তুই এখানে জল ফেলেছিস? না তো। জলটা তাহলে কি এমনি এমনি এলো? আমার পিঠ হাতের চামড়া উঠে গেছে। এই বলে রতিকান্ত নকুলকে চড় মারার জন্য হাত তুলতে গেল। হাতটা কিছুতেই উঠছে না। হাত তুলতে গেলে হাতে প্রচণ্ড ব্যথা লাগছে। তনয়াও তৃষ্ণার পাশে এসে দাঁড়ালো। তৃষ্ণা বলল, জেঠু আমাদের চামড়া ওঠাতে চেয়েছিল, এখন নিজেরই চামড়া উঠে গেল। দুজনে হাসতে হাসতে রান্নাঘরের দিকে গেল। নকুল অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। রতিকান্ত নকুলের দিকে কটমট করে তাকিয়ে বলল, তাহলে আমাকে ফেলার জন্য তৃষ্ণা মাগিটা জল ফেলেছে, ওকে পরে দেখব। সে ধীরে ধীরে হেঁটে বারান্দায় উঠল। তারপর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে 2-3 বার আছাড় খেয়ে তবে দোতলায় গেল। তৃষ্ণা রান্নাঘর ঝাঁট দিচ্ছে। তনয়া তাকে বলল, আজ তোমার কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করব, তুমি ঠাকুমার কাছে গিয়ে বসো। আমি থাকতে তুমি এসেই কাজ করতে লেগে যাবে? তা তো হয় না। তনয়া জোর করে তাকে পরমা দেবীর ঘরে পাঠিয়ে দিল। তনয়া মনে মনে বলছে, এই কাজটা হোক, আর নিমেষের মধ্যেই সেই কাজটা হয়ে যাচ্ছে। এভাবে সে সব কাজ করে নিল। এবার সে চা করে নিয়ে পরমা দেবীর ঘরে গেল। তৃষ্ণা বলল, আমি এখন খাবো না, আগে জেঠিমাকে উঠিয়ে তার কাজগুলো করে আসি, তারপরে খাবো। তুমি নিশ্চিন্তে চা খাও, আমি জেঠিমাকে দেখছি। তোমাকে চিনে ফেলবে। চিনতে পারবে না। তুমি অদৃশ্য হয়ে জেঠিমাকে তুললে জেঠিমা তো ভয় পেয়ে যাবে। অত মাথা খাটিও না তো, চুপচাপ খাও, আমি দেখছি কি করা যায়। তুমি নকুলদাকে চা খেতে ডাকো। তৃষ্ণা চুপ করে গেল। সে জানে তনয়ার মাথায় অনেক বুদ্ধি, সে যে কোনো একটা উপায় ঠিক বের করবে। চন্দ্রানী নার্সিংহোম থেকে বাড়ি আসার পর থেকে তৃষ্ণা রাতে তার ঘরের মেঝেতে শুয়ে থাকে। রতিকান্ত দোতলার অন্য একটি ঘরে থাকে। তনয়া তৃষ্ণার রূপ ধারণ করে চন্দ্রানীর ঘরে চা নিয়ে প্রবেশ করল। সে চন্দ্রানীকে উঠিয়ে বাথরুম করিয়ে মুখ ধোয়ালো। তারপর তাকে চা খেতে দিয়ে নিচের তলায় এলো। চন্দ্রানী আজ কোনো ঝামেলা করেনি। তনয়া যা বলেছে চুপচাপ তাই করেছে। তনয়া রান্নাঘরে ঢুকলো। তৃষ্ণা বলল, তোমায় দেখছি রান্নাবান্না সব হয়েই এসেছে, এত কাজ কখন করলে? বাজার ছিল তো, তাই রান্নাটা ঝটপট সেরে নিলাম। তুমি ঠাকুমাকে পাঠিয়ে দাও, বাবাকে খাবার খাইয়ে আসুক। তৃষ্ণা অবাক হলো, এত তাড়াতাড়ি কি করে ও এত কাজ করলো? আবার ভাবল, হয়তো জাদুর দ্বারা করেছে, জাদুবিদ্যে দিয়ে তো মানুষ সব করতে পারে। সে ঘরে গিয়ে পরমা দেবীর হাত ধরে তাকে নিয়ে এলো। তনয়া পরমা দেবীকে নিয়ে শশীকান্তকে খাবার দিতে পুকুরের ওপারে তার ঘরে গেল। তনয়া সব কিছু বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, কিন্তু সে চাইছে না তার অস্তিত্ব এই অশুভ শক্তি জানুক, কারণ সে সব কিছু দেখে ভেবে তারপরে শাস্তি দেওয়ার দিকে এগোবে। সে দেখতে পাচ্ছে শশীকান্তের জানালা ঘেঁষা গাছটির গায়ে অসংখ্য চোখ। সে তার চোখগুলো দিয়ে শশীকান্তের ঘরের ভেতরের আর বাইরে সজাগ দৃষ্টি রেখে চলেছে। তনয়া শশীকান্তের বাথরুমের কাছে গিয়ে দরজা খুলল। আজ সে শুধু রক্ত দেখতে পেল না, সে সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু স্পষ্ট হচ্ছে তার কাছে। তার বুকটা ভেঙে যাচ্ছে। চোখে তার শ্রাবণের ধারা যেমন নেমেছে, তেমন হালকা খুশিও তার মনে দেখা দিল। এই পাষণ্ডদের সে এত সহজে ছাড়বে না। শশীকান্তের খাওয়া হয়ে গেছে। তনয়া করুণ দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর ঘর থেকে পরমা দেবীকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারা পুকুর পাড় দিয়ে আসছে। তনয়া পুকুরের দিকে তাকালো। তার বুকটা হু হু করে উঠল। সে পরমা দেবীকে তার ঘরে দিয়ে সে পুকুরের পিছন দিকটায় বসল। সে যে মাছটিকে ধরে জলে ছেড়ে দিলে পুকুরের জল রক্তের মতো লাল হয়ে গিয়েছিল,
সেই মাছটি পুকুরের জলের নিচে মাটিতে শুয়ে আছে। তনয়া তাকে দেখে কেঁদে উঠল। এ কি দেখছে সে? এই পাষণ্ডরা এ কি করেছে? তার দু চোখে বন্যা নেমে এলো। সে নিজেকে সামলাতে পারছে না, কষ্টে বুক ভেঙে যাচ্ছে। সে দৌড়ে নকুলের ঘরে গেল। নকুল ঘরে নেই। সে দরজা আবজে দিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ল। সে ভাবতে লাগলো কি করে এদের শায়েস্তা করবে। মেরে ফেললে তো সব শেষ হয়ে যাবে। এদের সে তিলে তিলে মারবে, যাতে এমন ভয়ঙ্কর অপরাধ করার আগে লোকে একবার ভাবে শয়তান ভোলাতান্ত্রিককে সে চরম শাস্তি দেবে। নকুল এসে দরজা খুলল। তনয়াকে শুয়ে থাকতে দেখে সে বিচলিত হয়ে বলল, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? আছে। তবে শুয়ে আছো কেন? তনয়া তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি কিছু হারাওনি। মানে? কিছু না, তুমি খেয়ে এসো। তুমি খাবে না? ও, তুমি তো আবার আমাদের সাথে খাও না। নকুল খেতে গেল। তনয়া মনে মনে বলল, কালুতান্ত্রিক যখন আমার জন্য এত মাথা খাটালো, তখন আগে তার সাথে আমার সাক্ষাৎ করা উচিত। বরুণ কলকাতায় পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে এখন পাকাপাকিভাবে এই বাড়িতেই থাকছে। সে দুপুরে ঘরে বসে গাঁজায় দম দিচ্ছে। অরুণ এসে দাঁড়ালো। বরুণ বলল, খাবি নাকি? দে, এক টান দি। দুই ভাই পাশাপাশি বসল। অরুণও গাঁজায় টান দিল। দুজনেরই নেশা জমে উঠেছে। বরুণের চুলে টান পড়ল। সে রাগান্বিত হয়ে বলল, আমার চুলে টান দিলি কেন? অরুণ বলল, আমি দিইনি। তবে কে দিয়েছে শুনি? এবার অরুণের পিঠে একটা জোরে কিল পড়ল। সে বলল, কিল মারলি কেন? বরুণ বলল, আমি মারিনি। এবার বরুণ তার মাথার চুলে প্রচণ্ড টান অনুভব করল। তার চুলের গোড়ায় প্রচণ্ড ব্যথা করছে। সে চিৎকার করে বলল, আবার চুল টানলি? দেখাচ্ছি মজা। এই বলে সে অরুণের পিঠে গুম গুম করে ভাদ্রের তাল পড়ার মতো গুটিকত কিল বসালো। অরুণও থেমে থাকার পাত্র নয়। সেও বরুণকে কষিয়ে চড় দিল। দুই ভাইয়ে এবার তুমুল মারপিট শুরু হলো। যে যার যেখানটা পারছে সেখানটায় মারছে। হাতের কাছে যে যা পাচ্ছে তাই দিয়ে মারছে। রতিকান্ত বাড়িতে এলো। সে দোতলায় উঠে দুই ভাইয়ের মারপিট দেখে আঁতকে উঠল। দুজনেরই একাধিক জায়গা দিয়ে রক্ত পড়ছে। সে বলল, হচ্ছেটা কি? থাম তোরা, গাঁজা টেনে মারপিট করছিস। বরুণ বলল, আগে ও আমার চুল টেনেছে। অরুণ বলল, ও আমার পিঠে কিল দিয়েছে। রতিকান্ত এবার জোরে রেগে গিয়ে বলল, চুপ কর, বাচ্চাদের মতো মারপিট করছিস, তোদের লজ্জা করে না? এবার রতিকান্ত অরুণকে বলল, তুই তোর ঘরে যা। অরুণ নিজের ঘরে চলে গেল। রতিকান্ত খেয়ে বারান্দায় ইজি চেয়ারে বসে শরীরটা এলিয়ে দিয়েছে। তার একটু ঝিমুনি ভাব এসেছে। কেউ যেন তার চোখের পাতা দুটো উঁচু করে ধরে রেখেছে। সে কেঁপে উঠে এদিক ওদিক তাকালো। কাউকে দেখতে পেল না। সে আবার চোখ বুজল। এবারও একই কাণ্ড হলো। সে ভাবল, তৃষ্ণা হয়তো এমন করছে। সে উঠে এ ঘর ও ঘর দেখল। তৃষ্ণাকে ওপরে দেখতে পেল না। সে এবার বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের বড় গেটটার দিকে তাকালো। কেউ যেন গেটের ভেতরে দাঁড়িয়ে আছে। সে তাকে আবছা দেখছে। বাইরে রোদ ঝলমল করছে। তার চোখ তো মোটামুটি ভালোই আছে, তাহলে সে আবছা দেখছে কেন? তার মনে খটকা লাগছে। তবে কি অশরীরী? তা কি করে হবে? সে কোমরে বাঁধা মাদুলিটা দেখে নিল। সেটা তো ঠিক জায়গাতেই আছে। সে নিচে নেমে এসে বাড়ির সামনের বড় গেটের কাছে গিয়ে কাউকে দেখতে পেল না।
রাতে রতিকান্ত আর তার ছেলেরা খেতে বসেছে। তৃষ্ণা খাবার দিচ্ছে। তারা তাদের কাঠের ব্যবসা নিয়ে আলোচনা করছে। রতিকান্ত বলল, ললিতা বুড়ির বাড়ির পিছনের শাল গাছ দুটো বেশ বড় হয়েছে দেখছি। পরশু তোরা রতনকে নিয়ে গিয়ে কাটিয়ে আনিস তো। বরুণ বলল, আমি পারবো না, দাদা যাবে। ঠিক আছে, আমি পাঁচুগুন্ডাকে বলে রেখেছি, ও পরশু সকালে ওখানে থাকবে। তৃষ্ণা ওদের কথা শুনে মনটা খারাপ করল। ললিতা বুড়ির কেউ নেই। 1.5 কাঠা জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর করে সে একা থাকে। হাঁস মুরগি পালন করে কোনো মতে তার সংসার চলে। এদের লোকেরা যখন তখন তার হাঁস মুরগি খাওয়ার জন্য ধরে নিয়ে আসে। তার ঘরের পিছনে 2টো শাল গাছ আছে। এদের নজর এবার তার গাছ দুটোর ওপর পড়েছে। রতিকান্ত তার থালার পাশে থাকা মাংসের বাটি থেকে মাংস নিতে গেল। সে দেখতে পেল মাংসের ওপর রক্ত ভাসছে। সে তাড়াতাড়ি বাটিটা রেখে দিয়ে বলল, তৃষ্ণা। তৃষ্ণা কাছেই আছে। সে বলল, কি হয়েছে জেঠু? মাংসে রক্ত কেন? তৃষ্ণা বাটির দিকে তাকিয়ে বলল, কই? বরুণও মাংসের বাটির দিকে তাকিয়ে দেখল রক্ত তো নেই। রতিকান্ত রক্ত দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। সে মাংসের বাটির দিকে হাত দিয়ে বলল, এই তো। বরুণ বলল, তোমার চোখটা দেখাও বাবা। রতিকান্ত তৃষ্ণাকে বকল না। সে মাংস না খেয়েই ডাইনিং টেবিল থেকে উঠে গেল। রতিকান্ত দোতলার বারান্দার ইজি চেয়ারে বসল। সে ভাবনায় পড়ে গেল। দুপুরে এই ইজি চেয়ারে বসে তার ঝুমুনি আসছিল, তখন কেউ তার চোখের পাতা দুটো উঁচু করে ধরেছিল। তারপর বাড়ির সামনের বড় গেটের ভেতরের দিকে সে আবছা দেখেছিল কাউকে দাঁড়িয়ে থাকতে। একটু আগে আবার সে মাংসের বাটিতে রক্ত দেখল। অন্য কেউ কিন্তু দেখতে পায়নি। সে ভাবল, কালুতান্ত্রিককে কি একবার ডাকবো? কিন্তু তিনি অকারণে ডাকা পছন্দ করেন না। এবারও তিনি যদি এসে কিছু না পান তাহলে তো রেগে যাবেন। অনেক ভাবনা চিন্তা করে সে কালুতান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত নিল। গভীর রাত। তনয়া রাজমহলে গেল। এখানকার সব কিছু বুঝতে পেরে তার কষ্ট হচ্ছে। সে এবার পাশের ছোট ঘরটিতে গেল। সে কান্না থামাতে পারছে না। সে রাজমহলে জোর আর্তনাদের আওয়াজ কেন শুনেছিল, আর ছোট ঘরটিতে কিছুক্ষণ পর পর আর্তনাদের আওয়াজ কেন শুনেছে সেটা বুঝতে পারল। তার আর ভালো লাগছে না। সে বাড়ির পিছনে গিয়ে আম গাছটির ডালে বসল। সে দোল খাচ্ছে আর ভাবছে, মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? সকালে রতিকান্ত কালুতান্ত্রিককে খবর পাঠালো। কালুতান্ত্রিক যখন তখন এসে পড়তে পারে, এজন্য সে আজ বাড়ি থেকে বের হয়নি। নকুল মাঠে কাজে গেছে। আজ কালুতান্ত্রিক আসবে সে কথা সে জানে না। দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে। নকুল এখনও ফেরেনি। সে সকালে দুপুরের খাবার নিয়ে গিয়েছিল। তনয়া ছাদে বসে রয়েছে। চারিদিকে ঠাঠা রোদ্দুর। সে কালুতান্ত্রিকের অপেক্ষায় রয়েছে। তৃষ্ণা এসে বলল, আমি তোমাকে সব জায়গায় খুঁজছি, আর তুমি এখানে বসে আছো? তনয়া মিষ্টি হেসে বলল, ভাবছিলে আমি আবার বোধহয় চলে গেছি, তাই তো? তৃষ্ণা মুখটা অন্ধকার করে বলল, এবার চলো তো নিচে, এখানে রোদের খুব তাপ। তুমি কি করে বসে আছো? গাছে কাক ডাকছে। তনয়া বলল, পাখির ডাক শুনছি। কি মিষ্টি ডাক। তৃষ্ণা খিলখিল করে হেসে উঠল। তনয়া তার মুখের দিকে তাকিয়ে আছে। তৃষ্ণার হাসি দেখে তার ভীষণ ভালো লাগছে। তৃষ্ণা বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছো অমন করে? ভাবছো হাসছি কেন, তাই তো? হাসছি তোমার কথা শুনে। কাকের ডাক নাকি খুব সুন্দর। তৃষ্ণা আবার জোরে হেসে উঠল। তনয়া বলল, কাকের ডাক খারাপ কিসের? কাক কর্কশ সুরে ডাকে, তাই তো? এই ডাককে যদি তুমি সুন্দর মন দিয়ে শোনো, তবে এই ডাক
তোমার কাছেও অপূর্ব শোনা হবে। কোনো কিছুকে সুন্দর মন দিয়ে দেখলে আর শুনলে সুন্দরই লাগে, আর যদি খারাপ মন দিয়ে দেখো তাহলে সুন্দর জিনিসও ভালো লাগবে না। তুমি খুব সুন্দর করে কথা বলো জানো। ঠিক আছে চলো, তিনি এসে গেছেন, দেখি তিনি সব দেখে শুনে কি বিধান দেন। কে এসেছেন? আরে কালু তান্ত্রিক এসেছেন। ও, ওই শয়তান তান্ত্রিককে আমার দেখতে ইচ্ছেই করে না। ওর সামনে আমি যাব না, তুমিও যেও না। ও মন্ত্রতন্ত্র জানে, যদি বুঝতে পারে নকুলের বউ ফিরে এসেছে তাহলে তো সবাইকে বলে দেবে। তখন কি হবে? তুমি বরং অদৃশ্য হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও দাঁড়িয়ে থাকো। ও চলে গেলে এসো, আমায় চিনতে পারবে না। দুজনে নিচের তলায় নামল। তৃষ্ণা পরমাদেবীর ঘরে গেল। তনয়াকে যদি কালুতান্ত্রিক চিনতে পারে তার মনে এই ভয় হচ্ছে। কালুতান্ত্রিক সামনের গেট খুলে ভেতরে আসতে দেখে রতিকান্ত তাড়াতাড়ি নিচে এলো। কালুতান্ত্রিক তাকে দেখে বলল, আবার কি হলো? রতিকান্ত তাকে প্রণাম করে বলল, ভেতরে আসুন বলছি। সে নিচের তলার একটা ঘরে নিয়ে গিয়ে তাকে বসালো। তারপর কালকে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলল। কালুতান্ত্রিক বলল, এ বাড়িতে কোনো ভূত পেদনির অস্তিত্ব আমি টের পাচ্ছি না। তোর কোমরের মাদুলিটা আছে তো? হ্যাঁ তা আছে। তাহলে তো কোনো অশরীরী আত্মা তোর চোখের পাতা টানবে কি করে? তবুও ভালো করে বাড়ির ভেতরটা আর বাইরেটা একবার দেখি, চল। কালুতান্ত্রিক বাড়ির ভেতরটা আর বাইরেটা দেখে শুনে রেগে গিয়ে বললেন, বেকার বেকার আমার সময় নষ্ট করালি। যা দেখেছিস সব তোর মনের ভ্রম। খারাপ কিছু আমার নজরে এলো না, অযথা আমায় আর ডাকবি না। কালুতান্ত্রিক হনহন করে হেঁটে বাড়ির বাইরে গিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। তনয়া বলল, মুখার্জি বাড়িতে কোনো অশরীরী আত্মার উপস্থিতি টের পেলেন না? কালুতান্ত্রিক পিছন ফিরে বললেন, কে রে? কাউকে দেখতে না পেয়ে তিনি আবার জোরে হাঁটা শুরু করলেন। আমার জন্য অনেক মাথা খাটিয়েছিলেন, তাই আপনাকে পুরস্কার দিতে চাই। কালুতান্ত্রিক কাউকে দেখতে পাচ্ছেন না, কারোর অস্তিত্বও টের পাচ্ছেন না, অথচ কথা শুনছেন। তিনি একটু ঘাবড়ে গেলেন। সন্ধে প্রায় হয়ে এসেছে, তিনি জোর পায়ে হাঁটছেন। তনয়া বলল, আপনি আমার এত উপকার করেছেন, তার জন্য আমারও তো উচিত আপনার সাথে সাক্ষাৎ করা, আপনাকে পুরস্কৃত করা। কে তুমি? দেখতে পাচ্ছি না কেন? হিম্মত থাকে তো সামনে এসো। তনয়া শরীর ধারণ করে কালুতান্ত্রিকের সামনে দাঁড়ালো। কালুতান্ত্রিকের বুকটা কেঁপে উঠল। তিনি থতমত খেয়ে বললেন, তুই? হ্যাঁ আমি। তুই তো ভেবেছিস আমি মরে এতদিনে ভস্ম হয়ে গেছি। কালুতান্ত্রিকের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। তনয়া বলল, তুই মুখার্জি বাড়িতে আমাকে দেখেও রতিকান্তদের সে কথা বলিসনি কেন? আমাকে আশীর্বাদ করেছিলি কেন? সে কথা এখন আমার কাছে স্পষ্ট। তুই চেয়েছিলি আমার বিশ্বাস অর্জন করে আমাকে কালী জঙ্গলে পাঠাতে। আমি মুখার্জি বাড়ির লোকেদের শাস্তি দিচ্ছি জেনেও তুই চুপ করেছিলি, কারণ তুই বুঝতে পেরেছিলি আমি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি। তাই আমার শক্তি তোর শক্তি চেয়ে কম নয়। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর তোর গুরুদেব এখন এখানে নেই, তাই তার সাথে তুই যোগাযোগ করে আমার ক্ষতি করতেও পারবি না। তোর মনে একটা দুষ্টু বুদ্ধি এসেছিল, আমাকে তোর বশে এনে আমার শক্তি তোর খারাপ কাজে ব্যবহার করবি। তুই তোর বশে আনতে পারবি না, তাই তুই ঠিক করেছিলি কালী জঙ্গলে তোর পরিচিত একজন ভূতকে দিয়ে আমায় বশ করাবি। রাজমহল পাতকুয়োর ভেতরে আর্তনাদের আওয়াজ শোনার ক্ষমতা তুই আমাকে দিয়েছিলি, কারণ তুই জানতিস ওই শব্দ শুনে আমি কিচ্ছু করতে পারবো না, বরং কালী সাধনার জন্যই কালী জঙ্গলে যাওয়ার জন্য ব্যাকুল হব। আর সেখানে তোর বশীভূত ভূতপেদনীরা থাকবে, যারা আমাকে প্রচণ্ড কষ্ট দেবে। তারা আমার সময় নষ্ট করাবে, আর আমি পাহাড়ে উঠলে সুদর্শন ভূতটা আমায় সোজা পথে ঝর্ণার কাছে পৌঁছে দেওয়ার নাম করে তার বশে আনবে।
তুই মুখার্জি বাড়ির বাইরে ছায়ামূর্তিটাকে আর ভেতরে ছোট পাখিটাকে রেখেছিলি আমার গতিবিধির ওপর নজর রাখতে, কারণ তুই যাতে তাদের কাছ থেকে আমার সব খবর পাস। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে কথা বলছি, এগুলো। আমি কালী জঙ্গলে পৌঁছলে তারা তোর কাছে ফিরে এসেছিল। কালী জঙ্গলে আমি ঝর্ণার দিকে যাওয়ার সময় একজন বুড়ি আমাকে পথভ্রষ্ট করবার চেষ্টা করেছিল। সে আমার কাঁধের ওপর বসে আমার মাথার চুল ছিঁড়েছিল। এই বুড়িকে তুই পাঠিয়েছিলি। আমি পড়ে গেলে বুড়িটা মাথার সামনে থাকা একটা পাথরে লেগে বুড়িটা ছিটকে পড়েছিল। ওই পাথরটা আমাকে ওই বুড়ির হাত থেকে বাঁচিয়েছিল। ওই পাথরটা ছিল আমার গুরুদেবের পাঠানো শক্তি। আমার গুরুদেব আঁচ করেছিলেন তুই আমার পথে বাধার সৃষ্টি করতে পারিস, তাই তিনি ওই শক্তিকে পাঠিয়েছিলেন আমাকে রক্ষা করতে। জঙ্গলের বাইসনটিকেও তুই মন্ত্রের দ্বারা বশ করে আমার পথে বাধা সৃষ্টি করার জন্য পাঠিয়েছিলি। পাহাড়ে যে সুদর্শন ভূতটি মাথায় ডাল পড়ার হাত থেকে আমাকে বাঁচিয়েছিল, আসলে ওটা আমার মন পাওয়ার কৌশল ছিল। ডালটা সেই হাতে উঁচু করে ভেঙেছিল, আবার সেই ধরেছিল। আমি সেটা লক্ষ্য করছিলাম না। তার কথা শুনে আমি যদি সোজা পথ দিয়ে ঝর্ণার কাছে পৌঁছানোর জন্য তার হাত ধরতাম, তাহলে আমি তার বশে চলে যেতাম। অশুভ এক শক্তির সাধনা করে এই সুদর্শন ভূতটি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করা ভূতপেত্নীদের বশে আনতে পারে। তাকে যদি কেউ ইচ্ছে করে ছোঁয়, তবেই সে তাকে বশে আনতে পারবে, নতুবা নয়। আমি যখন তার হাত ধরিনি, তখনই সে রেগে গিয়ে সুযোগ বুঝে পাহাড় থেকে ধাক্কা দিয়ে আমায় ফেলে দিয়েছিল। আবার উপর থেকে পাথরের চাঙড় ফেলে আমাকে শারীরিক কষ্ট দিতে চেয়েছিল। এই ভূতটি তোর কথায় এ কাজ করেছিল। সে তোর কথা শুনছিল, কারণ তুই ওর জীবিতকালে ওকে একবার বিপদের হাত থেকে বাঁচিয়েছিলি। তাই সে তোর কথাতে রাজি হয়েছিল। সে আমাকে বশ করে তোর অধীনে কাজ করতে বলতো, আর তুই আমাকে দিয়ে যত রাজ্যের আকাজ কুকাজ করাতিস। এই তোর লক্ষ্য ছিল। পাহাড়ের ওপরটায় তোর শক্তি আর কাজ করবে না, সেটা তুই জানতিস। আমি যখন পাহাড়ের ওপরটায় পৌঁছে গিয়েছিলাম, তখন তুই ভেবেছিলি আমি যদি সুড়ঙ্গে পৌঁছেও যাই, তাহলে আমি সুড়ঙ্গের ভেতরের প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে না পেরে মরে গিয়ে ভস্ম হব। সেজন্য তুই নিশ্চিন্তে ছিলি। কালুতান্ত্রিকের ভয়ে বুক কাঁপছে, তার চোখ বড় বড় হয়ে উঠল, মুখ শুকিয়ে গেল। তনয়া এবার অগ্নি দৃষ্টিতে কালুতান্ত্রিকের দিকে তাকালো। কালুতান্ত্রিক ভয়ে কাঁপা গলায় বলল, আমায় ক্ষমা করে দে। ক্ষমা? তোদের মতো পাপিষ্টদের এই তনয়া ক্ষমা করবে না। রতিকান্তদের সাথ দেওয়ার সময় একবারও তো ভাবিসনি এরা কত মানুষকে কত রকমভাবে কষ্ট দিচ্ছে, তাদের ক্ষতি করছে? আমি তো শুধু ওদের মাদুলি দিয়েছি আর বাড়িটা মন্ত্রপুত করেছি। সময় ও সময় ওরা আমাকে ডাকে, আর অন্য সব কিছু আমার গুরুদেব করেছে। তোর গুরুদেব ভোলাতান্ত্রিক তোর চেয়ে বেশি শক্তির অধিকারী, তাই সে বড় বড় ক্ষতি করেছে, যা সহ্য করা যায় না। তাকে আমি পরে দেখব, এখন তোকে দেখি। তনয়া এবার কালুতান্ত্রিককে উড়িয়ে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। সে ব্যথায় ছটপট করছে। তনয়া এবার তাকে উড়িয়ে এ গাছে আর ও গাছে ঘা মারছে। কালুতান্ত্রিক ব্যথায় চিৎকার করে উঠছে। শরীরের নানা জায়গায় তার ফুলে যাচ্ছে, কোনো কোনো জায়গা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর তনয়া তাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, এবার গোল গোল করে ঘুরতে থাক। কালুতান্ত্রিক ঘুরছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল সে ঘুরেই যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু থামতে পারছে না। 100 বার গোল গোল করে ঘোরার পর সে থামতে পারল। তার প্রচণ্ড মাথা ঘুরছে। সে দাঁড়িয়ে থাকতে না পেরে দড়াম করে পড়ে গেল। তনয়া বলল, তুই তোর শক্তির সাহায্যে কত মানুষের ক্ষতি করেছিস, এর জন্য কি পুরস্কার চাস বল? কালুতান্ত্রিক ভেঙে পড়ল। সে তনয়ার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, লোকের ক্ষতি হয় এমন কাজ আর করব না, আমায় ক্ষমা কর। চুপ!
তোকে আমি ক্ষমা করব না। যে হাত দিয়ে তুই লোকের ক্ষতি করার জন্য কবচ, মাদুলি আরও কত কি বানাস, তোর সেই হাত এখন থেকে আর কাজ করবে না। কথাটা বলে তনয়া কালুতান্ত্রিকের দুই হাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তনয়ার দৃষ্টি দিয়ে আলো বেরিয়ে তার দুটি হাতে পড়ল। সাথে সাথে তার হাত দুটো অকেজো হয়ে গেল। তনয়া এবার বলল, তোর মাথায় বড্ড শয়তানি বুদ্ধি খেলা করে। এবার থেকে তোর শয়তানি বুদ্ধি তোর মাথাতেই থাকবে, কারোর ওপর কাজে লাগাতে পারবি না। কালুতান্ত্রিক কেঁদে উঠে বলল, আর সাজা দিস না, আমি তোর গোলাম হয়ে থাকবো, যা বলবি তাই শুনবো। আমি কাউকে আমার গোলাম করে রাখতে চাই না, আর তোর মতো শয়তানকে তো নয়। তুই কখনো শোধরাবি না। এবার থেকে যত দিন বাঁচবি বোবা হয়েই বাঁচবি। তুই মনে মনে হাজার মন্ত্রতন্ত্র আওড়ালেও সে মন্ত্রতন্ত্র কারোর কোনো কাজে আসবে না। কেউ তোর বশীভূত হবে না। লোকের ক্ষতি করার জন্য যতই তোর অশুভ শক্তির প্রয়োগ করিস না কেন, তা কোনো কাজ করবে না। কালুতান্ত্রিকের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো আওয়াজ তার মুখ দিয়ে বেরোচ্ছে না। এতদিন তোর জন্য অন্যরা কেঁদেছে, এবার তোর কৃতকর্মের জন্য তুই নিজেই কাঁদবি আর অনুশোচনা করবি। কেমন লাগছে আমার থেকে পুরস্কার পেয়ে? কালুতান্ত্রিক করুণ দৃষ্টিতে তনয়ার দিকে চেয়ে রয়েছে। চোখে তার শ্রাবণের ধারা নেমেছে। তনয়া বলল, শীঘ্রই তোর গুরুদেবের সাথে তোর সাক্ষাৎ হবে। তার কি পরিণতি হয় দেখতে পারবি। তনয়া এবার কালুতান্ত্রিককে ছুঁড়ে দিল এই জঙ্গল থেকে খানিকটা দূরে আরেকটি জঙ্গলে, তার আস্তানায়। রাত হয়ে গেছে। তৃষ্ণা বারান্দায় দাঁড়িয়ে ছটফট করছে। তনয়া কোথায় গেছে? এখনো ফিরল না। কালুতান্ত্রিক তার কোনো ক্ষতি করল না তো? এই ভাবনায় সে কিছুতেই স্থির হতে পারছে না। বাইরে আলো জ্বলছে। তনয়া মুখার্জি বাড়ির সামনের গেট খুলে ভেতরে ঢুকল। তৃষ্ণা তাকে ভেতরে ঢুকতে দেখে খুব খুশি হলো। তনয়া বারান্দার সিঁড়ির কাছে আসতেই তৃষ্ণা তাকে জড়িয়ে ধরে বলল, কোথায় গিয়েছিলে তুমি? এত দেরি করে কেন এলে? বড্ড চিন্তা হচ্ছিল। কালুতান্ত্রিককে সাজা দিতে গিয়েছিলাম। সত্যি? তনয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। তৃষ্ণা বলল, দিয়েছ? হ্যাঁ। সে তোমাকে চিনতে পারেনি? না। তাহলে তুমি তো বড় জাদুকর হয়ে গেছো। শয়তান তান্ত্রিককে কি শাস্তি দিলে? কঠিন শাস্তি দিয়েছ তো? ও আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। তনয়া জানে নকুল ঘরে বসে টেনশন করছে, তবুও সে তৃষ্ণাকে বলল, নকুলদা কোথায়? কালুতান্ত্রিক এসেছিল শুনে নকুলদা তোমার কথা জিজ্ঞাসা করেছিল। আমি বলেছিলাম এখানেই ছিল, জানি না কোথায় গেছে। নকুলদা বাড়ির এদিক ওদিক দেখে তোমায় খুঁজে না পেয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিল। একটু আগে মনমরা হয়ে ফিরে এসে ঘরে ঢুকেছে। আর ঠাকুমা? ঠাকুমা ঘরে শুয়ে আছে। ঠাকুমাকে কালুতান্ত্রিকের সম্পর্কে কিছু বলিনি। ঠাকুমার শরীর খারাপ। তার উপর যদি জানতো কালুতান্ত্রিক এসেছে, তাহলে তোমাকে নিয়ে বড্ড চিন্তা করতো। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। ঠাকুমাকে না বলে খুব ভালো করেছো। আমার বুদ্ধির তারিফ না করে নকুলদার কাছে যাও। বেচারা অভিমান করেছে। কাছে গিয়ে আদর সোহাগ করে তার অভিমান ভাঙাও। কথাটা বলে তৃষ্ণা মিচকি হেসে চলে গেল। তনয়া জানে হাসি দেখালেও ভেতরটায় তার কষ্ট লোকানো। তনয়া নকুলের ঘরে গেল। নকুল উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুঁজে আছে। তনয়া বলল, নকুলদা? নকুল তনয়ার গলা শুনে ঝটফট করে উঠে বসল। তুমি কোথায় গিয়েছিলে? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তনয়া দেখল নকুলের কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে। নকুল ভালো করে তনয়াকে দেখছে, সত্যি ও ঠিক আছে কিনা। তনয়া হেসে বলল, আমি ঠিক আছি। সরি, না বলে একটু বাইরে গিয়েছিলাম। তৃষ্ণার কাছে শুনলাম কালুতান্ত্রিক এসেছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছ দেখছি। ছেলেরা কেউ কাঁদে নাকি? কেন, ছেলেদের মন নেই তাই নাকি? আছে, তবে তারা খুব আঘাত না পেলে কাঁদে না।
নকুল ধরা গলায় বলল, আমার আঘাত বুঝি কম? আমি সে কথা তো বলিনি। আমি বলতে চাইছি, এখন কাঁদছ কেন? আমি তো তোমার কেউ নই। নকুল কিছুক্ষণ চুপ করে থেকে ক্ষীণ কণ্ঠে বলল, সত্যিই কি তুমি আমার কেউ নও? ভালোবাসা কি শুধু রক্তের সম্পর্কে বা প্রেমের সম্পর্কে হয়? ভালোবাসা নানা রকম হয়। আবার এমন অনেক ভালোবাসা থাকে যার কোনো নাম থাকে না। নকুল আর কিছু বলতে পারল না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। বেশ, বুঝলাম, এবার চোখ মোছো তো। চলো, চা খাবে। স্পেশাল চা খাওয়াবো আজ তোমাদের তিনজনকে। এবার একটু হাসো তো। দরজা আবছানো রয়েছে। হঠাৎ দরজায় লাথি মেরে ঢুকলো বরুণ। সে নকুলকে বসে থাকতে দেখে বলল, এই হারামজাদা, এখানে আরাম করে বসে রয়েছিস? সুযোগ পেলেই তোর আরাম করা। বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আয়। নকুল তার দিকে চেয়ে রয়েছে। চেয়ে চেয়ে কী দেখছিস? চোখটা গেলে দেবো। বরুণের চোখে খোঁচা লাগলো। কেউ যেন তার আঙুল ধরে তারই একটা চোখে ঢুকিয়ে দিল। বাবারে, কি ব্যথা! এই বলে বরুণ চোখটা চেপে ধরল। নকুল চৌকির ওপর থেকে নেমে বলল, কি হয়েছে ছোটবাবু? বরুণ বলল, তুই আমার চোখে খোঁচা মেরেছিস? না ছোটবাবু, আমি তো চৌকির ওপর বসেছিলাম। তোর জন্যই এমন হলো। কথাটা বলে বরুণ নকুলকে একটা লাথি মারতে গিয়ে ধপাস খেয়ে নিচে পড়ল। সে মোটা মানুষ, পড়ে গিয়ে কোমরে লাগলো। চোখ কোমর কোন দিকে যে ব্যথা সে সামলাবে সে বুঝতে পারছে না। চোখ দিয়ে অনবরত জল বেরোচ্ছে। নকুল তাকে তোলার সাহস পাচ্ছে না, যদি আবার তাকে লাথি মারে সেই ভয়। এই হারামজাদা, আমায় টেনে তোল। নকুল তাকে তুলতে পারছে না। তনয়া ধরে বরুণকে নিমেষেই উঠিয়ে দিল। বরুণ এক চোখ চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে নকুলের ঘর থেকে বেরিয়ে গেল। নকুল সিগারেট কিনতে বেরিয়ে যাচ্ছে। তৃষ্ণা বলল, কোথায় যাচ্ছ নকুলদা? সিগারেট কিনতে। পথে শিয়াল আছে, সাবধানে যেও। ঠিক আছে। এই বলে নকুল সিগারেট আনতে চলে গেল। আজকে শুনলেন পেত্নীর প্রতিশোধের 50 থেকে 53 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।